সুস্পষ্টভাবে মনে করছি, এক যে একটা ঐকমত্যের অঙ্গীকার থাকা দরকার, তার সাথে আইনগত বাধ্যবাধকতা থাকা দরকার, এবং তারপরে নির্বাচন দরকার, সেটা ঐকমত্যের অংশ, এবং নোট অফ ডিসেন্ট বিষয়ে ফয়সালার জন্য। এখন নির্বাচনের জায়গাটা কি হবে, সেইটা আসলে বিভিন্নভাবে সম্ভব হতে পারে। যেমন সুপ্রিম কোর্ট এ বিষয়ে একটা ডিরেকশন দিতে পারেন যে আদৌ জুলাই সনদের আইনগত মানে কোনো বাধা আছে কিনা। এই জুলাই সনদ উইল অফ দি পিপলের যদি জায়গা, অভ্যুত্থানের জায়গা থেকে ধরে, তারা যেভাবে এই গভর্নমেন্টের স্বীকৃতি দিয়েছে তেমনি সেইভাবে তারা বলতে পারেন। অন্য কোনো উপায় অনুসন্ধান করা যেতে পারে, এ বিষয়ে বিশেষজ্ঞদের আরো কথা বলতে পারেন। কিন্তু খুঁটিনাটি যেহেতু উইল অফ দি পিপল আমরা বিবেচনার মধ্যে নিচ্ছি, উইল অফ দি পিপল সবসময় সাংবিধানিকভাবে লেখা থাকে না। উইল অফ দি পিপলের জুরিসডিকশনটা অনেক বড়, এবং কোর্ট সেই জায়গায় রাষ্ট্রের এবং সময়ের প্রয়োজনে সেই জায়গায় যেতে পারে। ফলে সুপ্রিম কোর্টের একটা ডিরেকশন হতে পারে যে এটা কোনো আইনগত বাধা নেই। আইনগত বাধার ডিরেকশন না থাকলে সরকার নিজে তখন কি ধরনের পদ্ধতিতে এর একটা আইনগত বাধ্যবাধকতা তৈরি করবে, একটা ফ্রেমওয়ার্ক তৈরি করবে, সেটা সরকারের হাতে থাকবে। এখন ফ্রেমওয়ার্ক মানতে কেউ বাধ্য কি বাধ্য না, এগুলো প্রশ্ন তুলতে পারে। মানতে বাধ্য কি বাধ্য না, এটা তো শেষ পর্যন্ত একটা মানে কন্ট্রাক্টের ব্যাপার। কেউ যদি কন্ট্রাক্ট ব্রেক করে, তা আপনারা মনে করেন কেউ এখানে ক্ষমতায় মানে এইটা ব্রেক করে এই জায়গায় বাংলাদেশে আর কেউ থাকতে পারবে? এটা আমরা মনে করি যে এটা অসম্ভব ব্যাপার, যে এখন কন্ট্রাক্ট ব্রেক করে কেউ কোথায় দাঁড়াতে পারবে, গায়ের জোরে কেউ কোথায় দাঁড়াতে পারবে, এই জায়গাটা পরিস্থিতিটা সেই জায়গায় নাই বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। ফলে ওই বাস্তবতাকেও বিবেচনার মধ্যে থাকে। জনগণের যে এম্পাওয়ারমেন্ট হয়েছে, আমাদের ছাত্র তরুণরা যে একটা রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন, এবং সেটা প্রায় নির্ধারক জায়গায়, সেখানে কোনো রাজনৈতিক শক্তির পক্ষে এখন এই রাজনৈতিক কোর্সের বাইরে গিয়ে নিজস্ব কোর্স চাপিয়ে দেওয়ার এই মানে এইরকম একটা সিদ্ধান্তে যাওয়াটা অসম্ভব ব্যাপার। তারা যদি যায়, তাদের নিজেদের আত্মহত্যা তারা করতে পারে। আমরা আরেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ মনে করি, সেটা হচ্ছে যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে জনগণের সম্মতি দরকার। এটা ঠিক যে একটা সংসদকে সংবিধান সংশোধনের একটা এখতিয়ার দেওয়া হয়, সাংবিধানিকভাবে সেটা আছে 2/3 থাকলে। কিন্তু আমরা যা করতে যাচ্ছি সেটা সংশোধনের অনেক বেশি, আবার ঠিক নতুন সংবিধান পুরোপুরি প্রণয়ন নয়। এটা একটা মাঝামাঝি জায়গা, মানে আমরা মৌলিক সংস্কার করছি। তো নতুন সংবিধান করলে যেভাবে গণপরিষদের প্রয়োজনীয়তা দাঁড়ায়, আর সংবিধান সংশোধনের জন্য যেভাবে একটা সাধারণ পার্লামেন্টই যথেষ্ট হয়, আমরা যেহেতু মাঝামাঝি একটা জায়গায় আছি, অর্থাৎ বিদ্যমান সংবিধান আছে কিন্তু তার মৌলিক সংস্কার করছি, সে কারণে গণপরিষদ কেন করা হয়? গণপরিষদের কর্তব্যই থাকে যে সে জনগণের এখতিয়ার নিয়ে একটা নতুন সংবিধান প্রণয়ন করছে। সংসদের কাঠামোগত দিক থেকে এটা কোথাও আলাদা হয়, আবার কোথাও কিন্তু আলাদা হয় না। ধরুন এই 300 আসনের একটা পার্লামেন্ট, এটাকেই গণপরিষদ বলা যেতে পারে, গণপরিষদ হিসেবে ঘোষণা দেওয়া যেতে পারে। কাঠামোগতভাবে এটা ভিন্ন কিছু হচ্ছে না, নির্বাচনে একই পদ্ধতিতেই হচ্ছে। কিন্তু আপনি যখন নাম দিচ্ছেন এটা গণপরিষদ, তখন এখানে যারা নির্বাচিত হচ্ছে, জনগণ জানে যে আমরা এখানে পার্লামেন্ট সদস্যদেরকে নির্বাচিত করছি যারা একটা সংবিধান নতুন করে লিখবে।